না, হঠাৎ করে থিম কেন জানতে চাইছে সত্যি আমার মাথায় ঢোকে না। কারণ পুজো কমিটিগুলো ইউজুয়ালি থিমের কথা বাইরে বলে না প্রথমের দিকে এই কারণে যে প্রত্যেকে নতুন কিছু একটা ইনোভেটিভ রাখে, যাতে দর্শককে অনেক বেশি করে আকর্ষণ করতে পারে। এবং বহু ক্ষেত্রেই অনেক থিম পরবর্তীকালে পপুলার হয়েছে, যেরকম গত বছরই রাম মন্দির থিম করেছিল সন্তোষ মিত্র স্কোয়ার, এবং সেটা মানে অসম্ভব জনপ্রিয় হয়েছিল। পুজোগুলো এগুলো জানে না, যেরকম বেশ কয়েক বছর আগে দক্ষিণ কলকাতার একটা পুজো তারা ওই চায়ের ভাঁড় দিয়ে একটা প্যান্ডেল সাজিয়েছিল, এবং সেইটা দেখতে লক্ষ লক্ষ লোক হয়েছিল। ফলে এই থিমের ব্যাপারটা ইউজুয়ালি জানাতে চায় না অনেক, ওরা একটু রাখতে চায়, পুজো আসার আগে ওরা জানায়। এখন হঠাৎ করে সরকার থিম কেন জানতে চাইছে, আমার এটা মাথায় সত্যিই ঢোকে না। কারণ সরকার দেখবে যাতে সেখানে মানুষ ঠিকঠাক পুজো দেখতে পারে, নিরাপদে পুজো দেখতে পারে, পুলিশের অ্যাডিকুয়েট যাতে পুলিশ প্রোটেকশন থাকে, যাতে মানুষের কোনো অসুবিধে না হয়, কমিউনিকেশন থাকে, যোগাযোগ ব্যবস্থা ঠিকঠাক থাকে, এগুলো সরকারের দেখার কাজ। থিম দেখার কাজ সরকারের নয় একেবারে। আসলে হয়েছে কি, এরা মানুষের ব্যক্তি জীবনে হস্তক্ষেপ করতে করতে একেবারে চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে। এবার পুজোর থিমকে কি বানাবে সেই দিকেও এরা নজর দিচ্ছে। এগুলো একেবারে যা তা হাস্যকর। এরা কিচ্ছু না, এরা হাসির খোরাক হবে, আর কিচ্ছু হবে না। আমরা দেখলাম ক্লাবগুলোর জন্য যে অ্যালটেড একটা একটা অ্যামাউন্ট রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হলো, তার পাশাপাশি ক্লাবগুলোকে বলা হলো যে বিদ্যুতের দাম বেড়েছে, তাই বিদ্যুৎ বিলেও 75% ছাড় দেওয়া হবে। একটা কথা তো মানতেই হয় দাদা, যে এতদিন আমরা সাধারণ আম জনতাও বহুবার বলেছে যে বিদ্যুতের দাম বেড়েছে, কেন রাজ্য সরকারের ভূমিকা কি সেক্ষেত্রে? বিদ্যুতের ছাড়ের ক্ষেত্রে সরকারের ভূমিকা নেই কেন, সে ব্যাপারে মুখ্যমন্ত্রী এখন চুপ, কি বলুন? না দেখো, ওই বিদ্যুতের দামে ছাড় দেওয়া মানেটা কি? ওই টাকাটা তো আর বিদ্যুৎ কোম্পানি ছাড়বে না, ও তো টাকাটা ঠিক নিয়ে নেবে। তো টাকাটা কে দেবে? সরকার টাকাটা পূরণ করবে। কার থেকে? আমার ট্যাক্স নিয়ে। অর্থাৎ সরকার তোমার আমার ট্যাক্সের টাকা কিছু ক্লাবের বিদ্যুতের খরচকে ভর্তুকি দিয়ে দেবে। প্লাস প্রতিটি পুজোয় এবার নাকি 85,000 টাকা করে, পরের বছর নাকি 1,00,000 টাকা করা হবে। আমার কথা হচ্ছে, তুমি টাকা দিচ্ছ দাও, তাহলে মানুষের ডিএ গুলো দেবে না কেন? আমার কোথাও আপত্তি ছিল না তুমি যদি কালী দুর্গাপূজা ক্লাবগুলোকে টাকা দিতে, তাহলে মানুষের ডিএ গুলো দাও। এতগুলো পোস্ট অবলুপ্ত করেছো, পোস্টগুলোকে আবার নতুন করে লোক নিয়োগ করো, তারপর দাও, আমার কোনো আপত্তি নেই। তোমরা এখানে টাকা দেবে, এখানে টাকা দিতে পারবে না। যারা চাকরি করছে সরকারি চাকরি, তাদের ডিএ দেবে না। এগুলো আর কিচ্ছু নয়, এগুলো হচ্ছে ভোটের জন্যে ভোট কেনা, এই টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে। আর একটু আগে তুমি প্রথম প্রশ্ন করলে না যে থিম কেন চাইছে, আসলে সরকার এই ক্লাবগুলোকেও জানিয়ে দিচ্ছে, দেখো বাপু টাকা দিচ্ছে, এবার তোমার থিম আমাকে জানাতে হবে। পরিষ্কার কথা, তোমরা টাকা নিচ্ছ, থিম জানাও, আমার এখানে কিছু বলার নেই। ক্লাবগুলোকেও ভাবতে হবে যে সরকারের কাছ থেকে টাকা নেওয়ার পরে তাদের কি আর স্বাধীনতা আছে? স্বাধীনতা নেই। সরকার স্বাধীনতাটাকে কিনে নিল 85,000 টাকা দিয়ে। এখন তারা যদি বিক্রি করে করবে, সমাজের পক্ষে এটা ভালো হচ্ছে না। আপনি যেরকমটা বললেন ডিএ প্রকল্পের যে বকেয়া টাকা রয়েছে, সেই প্রসঙ্গে আমি বলবো, এই যে অনুদান প্রকল্প, ভাতার প্রকল্প কতদিন চলতে থাকবে? একটা ক্লাব, আমরা দেখেছি বিভিন্ন ক্লাব আয়োজক যে ক্লাবগুলি থাকে, কারোর বাজেট থেকে 10 কোটি, কারো 20 কোটি টাকার পুজো করে, তার কাছে তো এই 75,000 টাকার অনুদান কি দরকার? এই যে জিনিসপত্রের এত দাম বাড়ছে, ইনফ্লেশন, চাকরি প্রার্থীরা বসে রয়েছে একদম, বিভিন্ন ক্ষেত্রে সরকারের টাকা থাকে না, ডিএ দেওয়ার টাকা থাকে না। দেখো, আমি খুব খুশি হতাম এই কোটি বাজেট যারা করে তারা যদি টাকাটা প্রত্যাখ্যান করতো। আজ অব্দি যে একটা চ্যানেলের একটা পুজো কমিটির নাম শুনেছিলাম যারা প্রত্যাখ্যান করেছিল, সন্তোষ মিত্র স্কোয়ার, তারা সরকারের দেওয়া টাকাটা নেয়নি। আর কারোরই হিম্মত হয়নি এটা রিফিউজ করা। আসলে এই যে টাকা দেওয়ারও রাজনীতি, তার প্রতিবাদ করার ক্ষমতা হারিয়ে ফেললো বাঙালি। ক্লাবগুলো উঠে বলতে পারছে না যে আমার পুজোর বাজেট এত কোটি, আপনার এই 85,000 আমার কি হবে, রেখে দিন ওটা, আপনি সাধারণ মানুষকে দিয়ে দিন। কারো সাহস নেই। যদি কোপে পড়ে, যদি রোশানলে পড়ে, আতঙ্ক এইখানে। ফলে সার্বিক আতঙ্ক গ্রাস করেছে সবাইকে, তাই রিফিউজও করতে পারছে না। আরে টাকাটা রিফিউজ কর,
আমার মনে হচ্ছে একটা সময়ে দু একজন আমাকে জিজ্ঞেস করেছিল, ওই আপনার কি এইরকম একটা পুরস্কারের জন্য যোগাযোগ করবো, আমরা রক্ষে করবো, আমার কোনো দরকার নেই পুরস্কারের, অমুক শ্রী তুসুশ্রী আমার কিচ্ছু দরকার নেই। কি শিক্ষা রত্ন না কি সব যখন প্রথম প্রথম চালু হলো, আমাকে দু একজন বলেছিল যে বললে তাহলে যোগাযোগ করবো। কারণ না, আমরা রত্ন নই, আমরা ঝুটা পাথর, যারা রত্ন তাকে দিয়ে দাও। আমি পত্রপাঠ রিফিউজ করেছিলাম। রিফিউজ করতে হয় কোথাও কোথাও, না বলতে হয়। বাঙালিকে না বলাটাও ভুলে গেল, চিন্তা হচ্ছে সত্যি। আপনি যে সন্তোষ মিত্র স্কোয়ারের কথা এখনই তুললেন, আপনার কথা প্রসঙ্গ ধরেই বলবো, সন্তোষ মিত্র স্কোয়ারকে একাধিক নির্দেশ জারি রাজ্য পুলিশের। সজল ঘোষ বলেছেন দরকারে পুজোই বন্ধ করে দেবো। না, বাকি সবাইকে কি একই নির্দেশ জারি করা হচ্ছে? যদি সবাইকে একই নির্দেশ জারি করা হয় তাহলে অবশ্যই বলার কিছু থাকে না, কিন্তু কাউকে তুমি কোনো নির্দেশ জারি করবে না, সন্তোষ মিত্র স্কোয়ারকে নির্দেশ জারি করবে তো হয় না। পুলিশের কাজ হচ্ছে ওখানে সিকিউরিটি সিচুয়েশন দেখা, যে মানুষ ঠিকঠাক যাবে বেরোতে পারবে কিনা, তার আউটলেটটা কোন দিকে, মানুষের ঢোকার জায়গা কোথায়, এইগুলো দেখবে। এবং সেখানে মানুষ ভেতরে প্যান্ডেলে ঢুকে সেখানে দেখবে, সেখানে দোকান কোথায় থাকবে, সেখানে কোথায় স্টল থাকবে, এইগুলো সমস্ত দেখে একটা ব্যবস্থা করা। সবাইকে তো এটা করতে হবে, কারণ কলকাতায় বিশাল প্রশস্ত জায়গা কোথায় আছে? কোথায় আছে? কলেজ স্ট্রিটে আছে, মোহাম্মদ আলী পার্কে আছে, কোথাও নেই। ফলে শুধুমাত্র সন্তোষ মিত্র স্কোয়ারের ওপর এইটা চাপানো মানেই ধরে নেওয়া হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার যেহেতু সজল ঘোষের নাম যুক্ত, এত পপুলার হয়েছিল গতবারে রাম মন্দির দেখতে, গোটা পশ্চিমবাংলার মানুষ ভেঙে পড়েছিল, এবারে তার পুজোকে ডিস্টার্ব করো যেভাবে হোক। কিন্তু তাতে করে কি সেই পুজোকে ডিস্টার্ব করা যাবে? আর সেই পুজো যদি সত্যি বন্ধ করে দেওয়া হয়, ওটা কি ভবিষ্যতের পক্ষে ভালো হবে? হবে না। সরকারের দিকে মানুষ আঙুল তুলবে যে একটা পুজো তুমি বন্ধ করে দিলে, ভালো হবে না ওটা। এবছর মহানায়ক সম্মান পেলেন রচনা বন্দ্যোপাধ্যায় ও নচিকেতা চক্রবর্তী। একটা প্রশ্ন তো বারংবার উঠে আসছে সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে, মহানায়ক নচিকেতার একটা সিনেমার যদি নাম বলতেন কি বলবেন? এখন ব্যাপার হচ্ছে, আমার কাছে এদের তেমন কোনো গুরুত্ব নেই যে এদের নাম ধরে আলোচনা করতে হবে। এই যার নাম করছো তার গান ফান শুনেছি, দু একটা গান ছাড়া আমার গান ফান ভালোও লাগে না। ওর গান অন্তত ভালো লাগে না। এমনি আমি গানের খুব প্রিয়, কিন্তু ওর গান আমার তেমন ভালো লাগে না। দু একটা গান অবশ্যই ভালো গায়, সব গান ভালো গান না। এবং মাঝে মাঝে তিনি একটু প্রতিবাদী শিল্পী হিসেবে নাম কিনেছিলেন, কি দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি অনেকে বলতো ইত্যাদি। তো গুজরাটের নিয়ে গান গাইলেন। বাংলা এখন কি ভালো হচ্ছে নাকি? বাংলা ভালো চলছে? একটা সময় আপনি বললেন দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি না কি যেন, সেদিন একটা জায়গা পড়ছিলাম। তা বাংলা বা অন্যান্য জায়গায় যদি মানুষ বলে ভাগ্য ভালো দেশটা এখনো বাংলা হয়ে যায়নি, সাহস আছে গান গাওয়ার? সুতরাং এই লোকগুলো বেসিক্যালি ভণ্ড, বেসিক্যালি এরা হচ্ছে হিপোক্র্যাট। এরা সরকারের কাছে কাছে ঘুরে বেড়ায় নানা সুবিধের জন্যে, সরকারের সুবিধা নেয়। আরেকজন তো এমপি হয়েই বসে আছে, তারা সুবিধা নিচ্ছে। ওসব ঘরে ঘরে ব্যাপার, নিজের ঘরেই পুরস্কার দিচ্ছে, বাইরের আর কে নিচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো মোদী সরকারকে হুঁশিয়ারি দিচ্ছেন যে সিট বেল্ট বেঁধে নিন, মৌসুম খারাপ হতে চলেছে। আচ্ছা, ঠিক আছে, সে দেখা যাবে কে মৌসুম খারাপ করে। সিট বেল্ট নিজেকেই মারতে হবে। আসলে ওই যখন লোকে ভয় পায় না তখন অপরকে অ্যাটাক করে, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স বলে না, ওই জন্য অ্যাটাক করছে। ইটস নট সো ইম্পর্টেন্ট। বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে? একেবারে ইটস নট সো ইম্পর্টেন্ট। ভয়ে ওরা আছে, ভীষণ ভয়ে আছে, অন্য কেউ ভয় নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে জানাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে রীতিমতো সাংসদ সৌমিত্র খাঁকে উদ্দেশ্য করে তিনি বলছেন মাননীয় সদস্য তার স্ত্রীকে বঞ্চিত করেছেন। এখন ব্যক্তিগত আক্রমণ তো সবাই যদি করতে শুরু করে, শুধু একবারে শাসক দলের নেতা নেত্রীদের বলবো যে কাঁচের ঘরে বসে অপরকে ঢিল মারবেন না। যদি সৌমিত্র খাঁ সেখানে পাল্টা এরকম কিছু প্রশ্ন করতো, ভাল লাগতো তো শুনতে। ও ভালো ছেলে, ও এইসব কথাগুলো বলেনি। ও যদি পাল্টা প্রশ্নগুলো করতো ভালো লাগতো তো। বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতা কর্মীরা যা করে বেড়াচ্ছে, যে সেগুলো তুলতো আর ওদের ধরে ধরে পার্সোনাল অ্যাটাক করতে ভালো হতো তো। সেই জন্যই বলবো কাঁচের ঘরে বসে অপরকে ইট মারবেন না, খুব খারাপ, এটা খুব বিপজ্জনক ব্যাপার। বিমলা, এই কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে জো হামারে সাথ হাম উনকে সাথ। শুভেন্দু অধিকারীর এই কথাই প্রমাণ করে দিল নির্মলা সীতারামনের বাজেট। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবাংলায় বাজেটে যা যা বরাদ্দ হয়েছে সেগুলোই আগে খরচ হোক, পরে দেখা যাবে। তার কারণ
সরকার, এই রাজ্যের সরকার রাজ্যের উন্নয়নে খুব সিরিয়াস। যদি সিরিয়াস থাকতো তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকারের সাহায্য কোনো সমস্যা হতো না, কিন্তু দেখা যাচ্ছে এই রাজ্যের সরকারটাই সিরিয়াস নয়। এখানে 100 দিনের কাজের প্রকল্পে টাকা এলে টাকা অবাধে লুটপাট হয়, এখানে বাড়ি তৈরির টাকা লুটপাট হয়, এখানে চাকরি বিক্রি বিক্রি করে দেওয়া হয়, ছেলেগুলো যোগ্য ছেলে রাস্তায় বসে থাকে। দ্য গভর্নমেন্ট ইজ নট সিরিয়াস অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্টেট। তারা চায় ওই 1000 টাকা 2000 টাকা দেবো, ভোট কিনবো, এই ক্ষমতায় থেকে যাব। যদি মডার্ন ইকোনমি করতে হয় অনেক এগিয়ে ভাবতে হবে, বিধান রায় যেরকম ভেবেছিলেন অনেক সামনের কথা ভাবতে হবে। একটা শক্তপোক্ত প্রশাসন চাই। উত্তরপ্রদেশে দেখে আসুক, যেখানে মানুষ শান্তিতে তিষ্ঠাতে পারত না। শুধু হাতরাস দিয়ে উত্তরপ্রদেশকে ব্যাখ্যা করা যাবে না কোন যুগে কি হয়েছিল, কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল। পশ্চিমবাংলায় তার 100 গুণ খারাপ অবস্থা তৈরি হয়েছে। তাই আগে প্রশাসনকে ঠিক করতে হবে এবং তারপরে রাজ্য ঠিক থাকবে। রাজ্য আগে সিরিয়াস হোক উন্নয়নের ব্যাপারে। কেন্দ্র তার যা কমিটমেন্ট করছে, তো মেট্রো রেলে আগের চেয়ে অনেক বেশি টাকা পাওয়া গেছে। দেশপ্রাণ অঞ্চলে, দেশপ্রাণ যে স্টেশন আছে নন্দীগ্রামে, ওখান থেকে নন্দীগ্রামে রেল প্রকল্পে ভালো টাকা স্যাংশন করা হয়েছে। এখানকার যে কেন্দ্রীয় সংস্থাগুলো রয়েছে তার জন্য ভালো টাকা এসছে, টাকা ভালো এসছে, চিন্তা নেই। এবং যেটা করিডোর করা হয়েছে কলকাতা থেকে অমৃতসর করিডোর, সেই করিডোরে যে শিল্প করিডোর, সেই শিল্প করিডোরে শিল্প আনার জন্য রাজ্য সরকার উদ্যোগী হবে তো? কেন্দ্রীয় সরকার তো রেডি, রাজ্য সরকার উদ্যোগী হবে তো? এই প্রশ্নগুলো উঠছে। রাজ্য সরকারই সিরিয়াস নয়, এরা কেন্দ্রকে কি ইয়ে দেবে, দোষ দেবে? আগে নিজের মুখটা আয়নায় দেখুক তারপর। আমার শেষ প্রশ্ন বিমল আপনাকে, নেতা হিসেবে ফের শুভেন্দু অধিকারীকে ঢালাও নম্বর দিলেন কুণাল ঘোষ। সুকান্ত মজুমদারের সঙ্গে তুলনা টেনে শুভেন্দু অধিকারীকে নেতা হিসেবে বাই ফুল মার্কস দিয়েছেন তিনি। কিন্তু যে শুভেন্দু অধিকারীর সঙ্গে কুণাল ঘোষের আদায় কাজকলার সম্পর্ক বঙ্গ রাজনীতিতে সুবিদিত, তাকে হঠাৎ এভাবে বারবার সার্টিফিকেট কেন, তা নিয়ে তৈরি হতে জল্পনা, কি বলবেন? লোকে বলছে, একটাই বলতে হয়, এই লোকটিকে যে গ্রেডেশন করছে, ভাই তুমি কে হে এত গ্রেডেশন করার? নিজের দলকে নিয়ে থাকো। দুদিন আগে একমুখ দাড়িগোপ নিয়ে তো মমতা ব্যানার্জিকে গালি পারতে, বেশি দিন কথা নয়, সবার মনে আছে এটা। তুমি আবার গ্রেডেশন করবে শুভেন্দু অধিকারীর? আগে শুভেন্দু অধিকারীর 5% নেতা হওয়ার চেষ্টা করো, তারপরে গ্রেডেশন করবে। সুকান্ত মজুমদার যা নেতা, তার 5% অন্তত হয়ে ওঠো, সেই রকম যোগ্য করো নিজেকে, তারপর গ্রেডেশন করবে। আরে সুকান্ত মজুমদার এমন একজন নেতা, তিনি শিক্ষকতাতেও যেরকম দক্ষ, রাজনীতিতেও সেরকম দক্ষ। একজন সাংসদ হিসেবে বেস্ট সাংসদের পুরস্কার পেয়েছেন, এবার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। শুভেন্দু অধিকারী ছোটবেলা থেকে রাজনীতি দেখছেন, এখন রাজনীতি করছেন। নন্দীগ্রাম আন্দোলন থেকে শুভেন্দু অধিকারীর যে উত্থান, সেটা মানুষ নিজের চোখে দেখেছে। এবং সবচেয়ে বড় কথা, 2021 পোস্টপোল ভায়োলেন্সের পরে যেভাবে তিনি দৌড়ে বেরিয়েছেন, গোটা বাংলার মানুষ তাকে জননেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। আরে তার ধারে কাছে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করো, তারপর তার গ্রেডেশন করবে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তারা যে কোনো রাজনৈতিক দলের সম্পদ। আর যারা অন্যান্য রাজনৈতিক দলের বার্ডেন, তারা আবার তার কি মূল্যায়ন করবে? ওসব বলে লাভ নেই। তারা বিজেপির সম্পদ হয়েই আছে, থাকবে। তাদের গ্রেডেশনের যোগ্যতা অন্তত এই লোকটির নেই। বিমল, এই প্রশ্নটা তো এর সাথে করতেই হয় যে কোথাও গিয়ে কুণাল ঘোষ কি বিজেপিতে আসছেন, এই জল্পনা কি খানিকটা উস্কে দিচ্ছে? ঈশ্বর বিজেপিকে রক্ষা করুন, আমি পরিষ্কার বলবো। মানে এরকম যদি সত্যি হয় কখনো, ঈশ্বর আমার দলটাকে রক্ষা করুন। আশা করছি আসবে না।